সরকার যদি বরোয়িং বেশি করে তাহলে প্রাইভেট সেক্টরের অ্যাক্সেস টু ফাইন্যান্স, তার বরোয়িং কস্টও বাড়বে এবং সে আলটিমেটলি যেটাকে টেকনিক্যালি ক্রাউডিং আউট ইফেক্ট বলে, অর্থাৎ প্রাইভেট সেক্টর তার রিকোয়ার্ড ইনভেস্টমেন্টের জন্য সে মানি পাবে না। যেহেতু আমাদের ইনফ্লেশন আপনি জানেন যে অলরেডি 9.42 গত মাসে, তো এটা দেয়ার ইজ এ পসিবিলিটি যে এটা স্পাইক করবে আরও উপর দিকে। গভর্নমেন্ট মেশিনারির মাধ্যমে আপনি যদি ফরেন ইনভেস্টমেন্ট আনতে চান, তার চেয়ে কিন্তু যদি যাদের পিয়ার রিলেশনস ভালো এবং তাদের এফিসিয়েন্সি আছে, স্কিল আছে, তারা যদি এইরকম এটাকে একটা ভেঞ্চার হিসেবে নেয়, তাদের একটা ইনকামের সোর্স হলো। কোথায় বেশি দরকার, কোথায় দরকার নেই, এইটার একটা প্রশাসনিক পুনর্বিন্যাস খুবই দরকার। এই যে আমাদের 5 লক্ষ ভ্যাকেন্সি বলছে সরকারের, আসলে বিগ এমপ্লয়ার তো প্রাইভেট সেক্টর, সরকারও তো আপনি 10-12 লাখ 15 লাখ, তো এর মধ্যে 5 লক্ষ ভ্যাকেন্সি। ইন দ্য মিনটাইম 2015 সালে যে পে স্কেল দেওয়া হয়েছে, গত 10 বছর আপনি যদি অন এন এভারেজ 5% ইনফ্লেশনও ধরেন, কিন্তু তাদের ওই যে মানি ভ্যালু কিন্তু 1/3ও নেই। বিএনপি সরকারের প্রথম বাজেট পেলাম 11 জুন। এই বাজেটে জনগণ কি পেল, কি পেল না, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিফলন কতটা ঘটল, আর জনগণ নির্বাচিত সরকারের কাছে যে প্রত্যাশা করেছিল তা কতটা পূরণ হয়েছে, এসব নিয়ে আমরা আজকে চর্চার সংলাপে কথা বলবো। আমাদের অতিথি সাবেক অর্থ সচিব ও সাবেক বাংলাদেশের অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, যিনি সোনালী ব্যাংকেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাজেট প্রক্রিয়ার সাথে যিনি প্রত্যক্ষভাবে দুবার জড়িত ছিলেন। মোহাম্মদ মুসলিম চৌধুরী, আপনাকে স্বাগত চর্চার সংলাপে। ধন্যবাদ আপনাকে সৌরভ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাজেট তো ঘোষিত হলো, ক্রিয়া প্রতিক্রিয়াও আমরা দেখলাম। একটা কঠিন সময়ে বাজেট হলো। চর্চার সংলাপে, চর্চার বাজেট বৈঠকে আপনারা অনেক পরামর্শ দিয়েছিলেন, উদ্বেগের কথাও জানিয়েছিলেন। বাজেট ঘোষণার পর আপনার অনুভূতি জানতে চাই। জনগণ কর্তৃক নির্বাচিত একটা ডেমোক্রেটিক সরকার ক্ষমতা আসছেন, ওনাদের কতগুলো এবং নির্বাচনী একটা ইশতেহারের কিছু কমিটমেন্ট ওনাদের ছিল। তো নির্বাচনী ইশতেহারের সেই কমিটমেন্টের বাস্তবায়নকে সামনে রেখে, সঙ্গত কারণেই নির্বাচিত সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে সামনে রেখে একটা বাজেট দিয়েছে এবং বাজেটটা এক্সপেন্ডিচার হিসেবে যদি চিন্তা করেন তাহলে বাজেট সাইজটা বেশ বড়, এক্সপেন্ডিচার সাইজটা বড় এবং রেভিনিউ টার্গেটও বড়। এই হিসেবে আমি মনে করি যে ইশতেহারের যে সমস্ত অবজেক্টিভ আছে তা পূরণ করতে গিয়ে অনেক জায়গায় অনেক বাজেট সাইজ ওনাদেরকে বেশি দিতে হয়েছে এবং কমিটমেন্টের মধ্যে শিক্ষার জন্য যেমন দেখা গেছে অতীতে যে বাজেট সাইজ ছিল তার চেয়ে এবার অনেক বেশি দিয়েছে। যেমন আগে 1% অফ জিডিপি চেয়ে একটু বেশি ছিল, এবার 2% দিয়েছে। স্বাস্থ্য অ্যাকর্ডিংলি কিছু বাড়িয়েছে। আর সামাজিক নিরাপত্তাতে বেশ তাদের কিছু ফ্ল্যাগশিপ বা সিগনেচার প্রোগ্রাম আছে কমিটমেন্টে, তো ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড অ্যান্ড অল দিস। তো এই কারণেই আমাদের সামাজিক নিরাপত্তা খাতেও বাজেট সাইজ বেড়েছে। তো সব দিক মিলে জনগণের কল্যাণে যে সমস্ত ইশতেহারে তাদের টার্গেট ছিল, টার্গেট পূরণে তাদের বাজেট করেছে এবং এই বাজেট উচ্চাভিলাষী হলেও এবং চ্যালেঞ্জিং হলেও এটা তাদের একটা ইলেকশন কমিটমেন্টের রিফ্লেকশন হিসেবে আমি এটা পজিটিভলি নিতে চাই। কিন্তু এখানে প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে ফারাক কতটা? হ্যাঁ, ফারাকটা আপনি যদি এভাবে ভাগ করে দেখেন, এই এক্সপেন্ডিচারের সাইজের সাথে যদি আপনি রেভিনিউ কম্পেয়ার করেন, আমরা জানি যে আপনার বাজেটের অর্থ সংকুলনটা দুই সোর্সে হয়, একটা হলো গিয়ে রেভিনিউ আর একটা হলো গিয়ে বোরিং। রেভিনিউর ক্ষেত্রে আমার ট্যাক্স রেভিনিউটা মেজর। তো আপনারা জানেন যে আমাদের অতীত ইতিহাসে
ওভার দি ইয়ার্স যদি দেখেন কোনো সময় আমাদের টার্গেটের যেটা আমরা কর নির্ধারণ করা হয় ওইটা আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দি ইয়ার গিয়ে এটা পূরণ হয় না। এবং এই বছরে তাই 2025 অ্যান্ড 26ও তাই। এবং অলরেডি আপনারা জানেন 10 মাসে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে বাজেট এখনও রেভিনিউ টার্গেট অ্যাচিভ করা যায়নি এবং আগামী 2 মাসে ডেফিনেটলি এটা টার্গেট রিচ করবে না। 2 মাসে তো না, 2 মাসও না, মানে 30শে জুনের মধ্যে। জুনের মধ্যে। তো এখন ওইটাকে যদি আপনি কনটেক্সটে নিয়ে চিন্তা করেন তাহলে এইবারের যে বাজেটের রেভিনিউ টার্গেটটা এস্টিমেট যেটা করা হয়েছে এটা আমাদের অরিজিনাল যে রেভিনিউ টার্গেট ছিল গত বছরের তার সাথেও যদি কম্পেয়ার করেন প্রায় অ্যারাউন্ড 17% বেশি। আর যদি অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টের সাথে কম্পেয়ার করেন এটা ওয়েল অনেক অনেক 40-40 হবে। তো কাজেই এই রেভিনিউ টার্গেট অ্যাচিভ করাটা এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। তো যদি রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ না হয় তাহলে সরকারের তো করণীয় হচ্ছে ঋণ। একটা হলে গিয়ে এক্সপেন্ডিচারের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে আপনার অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কিন্তু টার্গেটেড এক্সপেন্ডিচারের কোনো বছরই যায় না। কাজে ওইখানে একটা স্পেস তৈরি হবে যে খরচ একটু কমবে। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট কমার পরেও কিন্তু বরোয়িং টার্গেট বাড়াতে হয়। তো এই বরোয়িংয়ের ক্ষেত্রে আমরা এস্টিমেট করি আমরা বরোয়িং ডোমেস্টিক বরোয়িং আর ফরেন বরোয়িং। তো ডোমেস্টিক বরোয়িংয়ের একটা বড় হলে গিয়ে আপনার ম্যাক্রো ইকোনমিতে এই যে ডোমেস্টিক বরোয়িংয়ের কিন্তু খাতক দুটা। এক খাতক হল গিয়ে প্রাইভেট সেক্টর যে সবচেয়ে মানে এমপ্লয়মেন্টের বড় এরিয়া যেটা তৈরি করে প্রাইভেট সেক্টর, যারা ঋণ নিয়ে ইনভেস্টমেন্ট করে এমপ্লয়মেন্ট তৈরি করে। আরেকটা খাতক হলে গিয়ে সরকার। এখন রিস্কটা হবে ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা বা আমার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা কনটেক্সটে যদি নেন তাহলে একটা সমস্যা হওয়ার পসিবিলিটি ইজ হাই যে সরকার তার বাজেট টার্গেট মিট করতে গিয়ে আর বাজেট টার্গেটের মধ্যে কিন্তু একটা বড় প্রশ্ন আছে পরিচালনা বই কিন্তু স্ট্যান্ডিং চার্জের মতো, এটাতে খুব একটা সেভিংস হয় না। সেভিংস যেটা হয় গিয়ে ট্যাক্সটা পরে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের উপরে। তো কাজেই পরিচালনা ব্যয় মিট করতে তো হবেই, আবার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারও যদি মিট করতে হয় তাহলে আপনার ডোমেস্টিক বরোয়িংটা মানি থেকে ব্যাংকিং সিস্টেম থেকে বেশি নিতে হবে সরকারকে। তো সরকার যদি বরোয়িং বেশি করে তাহলে প্রাইভেট সেক্টরের অ্যাক্সেস টু ফাইন্যান্স তার বরোয়িং কস্টও বাড়বে এবং সে আলটিমেটলি যেটাকে টেকনিক্যালি ক্রাউডিং আউট ইফেক্ট বলে, অর্থাৎ প্রাইভেট সেক্টর তার রিকোয়ার্ড ইনভেস্টমেন্টের জন্য সে মানি পাবে না। মানিটা সরকার, যেহেতু সরকারের ফোর্সটাও বেশি থাকে, কাজে সরকার বড় করতে চাইলে তো সরকার বড় করবে। এইটা একটা কিন্তু ইমব্যালেন্স, সামষ্টিক অর্থনীতিতে একটা ইমব্যালেন্স তৈরি হওয়ার পসিবিলিটি আছে। আরেকটা অপশন যেটা আছে এটা একটু ডেঞ্জারাস অপশন, এই মুহূর্তে এটা আরও ডেঞ্জারাস। যেহেতু আমাদের ইনফ্লেশন আপনি জানেন যে অলরেডি 9.42 গত মাসে, তো এটা দেয়ার ইজ এ পসিবিলিটি যে এটা স্পাইক করবে আরও উপর দিকে। এইরকম একটা হাই ইনফ্লেশনারি সিচুয়েশনে আরেকটা স্কোপ যা আছে মানি সাপ্লাই বাড়িয়ে, দ্যাট ইজ সোজা কথা প্রিন্টিং মানি, টাকা ছাপানো। এই টাকা ছাপানো যেটাকে টেকনিক্যালি হাই পাওয়ার্ড মানি বলা হয়। হাই পাওয়ার্ড মানি, এটার হাই প্রেশার থাকে যে ইনফ্লেশনারি সিচুয়েশন ক্রিয়েট হয়, কারণ এইটা দিয়ে যদি বড় করে সরকার যদি করে তাহলে এটা ইনফ্লেশনারি সিচুয়েশনকে আরও শুট আপ করবে। তো কাজেই সব দিক মিলে আসলে আমরা একটা এবং অর্থমন্ত্রী মহোদয় নিজেও বলছেন যে এটা এইবারেরটা কিন্তু আসলে রিকভারির, কারণ ইকোনমির ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরগুলো চলকগুলো কিন্তু সবগুলাই কিন্তু একটু ডাউন সাইডে আছে। এক্সপোর্ট বলেন, রেমিটেন্স বলেন, ইনফ্লেশন সিচুয়েশন বলেন, জিডিপি গ্রোথ বলেন, প্রাইভেট সেক্টর ক্রেডিট বলেন, ব্যাঙ্কিং সেক্টর এনপিএল বলেন, সব দিক মিলে রেমিটেন্স বলেন, সব দিক মিলে কিন্তু ম্যাক্রো ইকোনমির চলকগুলা ভেরিয়েবলগুলা কিন্তু একটু শেকিয়েতে আছে। এই অবস্থায় কিন্তু সব দিক মিলে অর্থমন্ত্রী নিজেও বললেন যে এই অবস্থায় আমরা এটাকে রেস্টোরেশন অ্যান্ড স্টেবিলিটি, এটা আসলে রিকভারি অ্যান্ড স্টেবিলিটি, নট রেস্টোরেশন। উনি 5 ইয়ার্সের একটা দিয়েছেন, এবার এটা রিকভার হবে এবং স্টেবিলাইজ হবে। এই ম্যাক্রো ইকোনমিক চলকগুলোকে স্টেবিলাইজ করার চেষ্টা করবেন।
তো ইনস্পাইট অফ দ্যাট এর মধ্যে আবার ওনার অ্যাম্বিশনটাও, বিগ বাজেটের অ্যাম্বিশনটাও ফুলফিল করতে চাচ্ছেন। তো দেখা যাক বাস্তবায়নে গিয়ে কি দাঁড়ায়। বেকারত্ব একটা বড় সমস্যা, বাংলাদেশের একটা জ্বলন্ত সমস্যা, চলুন। এবং গত 2 বছরে বেসরকারি খাতে বিনিয়োগ হয়নি বললেই চলে। এই অবস্থায় সরকারের কিছু কর্মসূচিও নিয়েছে, কিছু সৃজনশীল পরিকল্পনাও নিয়েছে যাতে এই বিনিয়োগ হয়, বন্ধ কারখানা চালু, চালু করা। তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়া। আপনি আগামী 1 বছরে এই কর্মসংস্থানের কতটা সম্ভাবনা দেখেন, এবং এই যে সরকার যে বিনিয়োগ বাড়ানোর যে চেষ্টা করছে সেটা কিভাবে সফল হতে পারে বা কতটা সফল? যেটা বন্ধ কলকারখানা এবং এগ্রিকালচার, এসএমই, তারপরে এই সব দিক মিলিয়ে টোটাল একটা 60,000 crore টাকার একটা কিটি দেওয়া হয়েছে, এবং এটা টার্গেট ধরা হয়েছে যে একটা এমপ্লয়মেন্টে এটা যাতে পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। 1 লক্ষ ওর কত কর্মসংস্থানের স্কোপ ক্রিয়েট করার প্ল্যান আছে। এমনি আমাদের কর্মসংস্থানটা একটা বিগ ইস্যু, কারণ এভরি ইয়ারে আমাদের 20 লক্ষ বেশি, কেউ বলে 30-40 লক্ষ, তো 30 লক্ষ বা 20 লক্ষ বা 30 লক্ষ হোয়াটএভার, 20 লক্ষ 23-24 লক্ষ এইরকমই আমাদের মার্কেটে আসছে যে যারা এমপ্লয়মেন্ট বাজারে আসছে, কিন্তু তাদের কর্মসংস্থান নেই। এইবার সরকার বেশ কিছু ট্যাক্স মেজারের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে ইজ অফ ডুইং বিজনেসের জন্য কিছু মেজার নিয়েছে, যেমন আপনার ট্যাক্স রিফান্ডের একটা ইস্যু, তারপরে ভ্যাট রিটার্ন করা, তারপরে কিছু ক্ষেত্রে ট্যাক্স এক্সেমশন দেওয়া। তো সব দিক মিলিয়ে এবং 60,000 crore যে কিটিটা দিয়েছে, এর মধ্যে বন্ধ কলকারখানাতে এমফেসিস দেওয়া হয়েছে, বাট আই এম নট শিওর বন্ধ কলকারখানার এগুলোর ওনারশিপকেও আইডেন্টিফাই করা। নাম্বার 1 হলে গিয়ে বন্ধকে স্টার্ট করতে গেলে ইট টেক্স টাইম, একটা লিড টাইম লাগে। কিন্তু তার চেয়ে অর্থাৎ কেউ বলছে যে এটা অলরেডি মর্গে আছে, তো মর্গকে না ধরে আইসিইউতে যারা আছে, যেমন অনেক বড় বিগ, আমার জানা মতো এমনও বিগ এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করে এবং বিগ কর্পোরেট বিগ বিজনেস হাউস, তারা কিন্তু এখন তাদেরকে কিন্তু এখন তারা আইসিইউতে চলে যাচ্ছে কেউ, এবং তাদেরকে এখন টাকা না পুঁজি না পাওয়ার কারণে অর্থাৎ তারা হয়তো আগে এক্সপানশন করেছে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ড্রাই হয়ে আছে, এবং যার কারণে তারা এখন ডিফল্টে পড়েছে। তারা কিন্তু উইলফুল ডিফল্টার না। এদেরকে আইডেন্টিফাই করে যদি এটা ফান্ড ডাইভার্ট করা হয়, তাহলে এমপ্লয়মেন্টটা একটু কুইক আসবে। কিন্তু বন্ধ কলকারখানা অ্যান্ড অল দিস এগুলো করতে গেলে কিন্তু এটা একটা লিড টাইম লাগবে, কাজেই ইমিডিয়েটলি কর্মসংস্থানে এগুলো খুব একটা বড় ইম্প্যাক্ট পাবে না। তবে সিএমএসএমই এবং এগ্রিকালচার যেটা করা হয়েছে, এটাতে কিন্তু একটা এমপ্লয়মেন্ট, কারণ আমরা জানি ইনফর্মাল সেক্টর আমাদের বিগ একটা চাঙ্ক আছে, এবং ওখানেও এমপ্লয়মেন্টটা ছোট এমপ্লয়মেন্ট হলে এগ্রিগেট লেভেলে একটা বড়। এসএমই খাতেই তো সবচেয়ে বেশি কর্মসংস্থান, এবং সবচেয়ে বেশি ইনফর্মাল এবং ইনফর্মাল এসএমই, এবং ওই জায়গায় যদি আমি এমফেসিসটা বেশি দিই, যেমন এখানে আমার মনে হয় 60,000 কিটির মধ্যে এই বন্ধ কলকারখানার অ্যামাউন্টটা একটু বিগ চাঙ্ক ধরেছে। ওইটা আমার মনে হয় যদি সিএমএসএমই এন্ড এগ্রিকালচার, এখানে ইনফর্মাল এবং সিএমএসএমই, তো ওইখানে বিগ এমপ্লয়মেন্ট অপরচুনিটি বেশি। প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে যারা বাইরে থেকে বিনিয়োগ আনবেন তাদেরকে 1.5% প্রণোদনা দেবে। এটা ইটস এ ভেরি গুড ইন্টেনশন, হ্যাঁ, কিন্তু এটা বাস্তবায়নে এটা খুব রেগুলেটেড এনভায়রনমেন্ট রাখতে হবে। এটার অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্ক না রাখলে এখানে কিন্তু এটা অপারেশনাল ইয়েটা কিভাবে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার লাগবে। আদারওয়াইজ এটা খুব একটা আমার মনে হয় হবে না। এবং ইটস এ গুড ইন্টেনশন, এটা ভালো। এটাতে অনেকেই হয়তো এইটা কিছুটা ব্রোকারেজের মতো হলেও হয়তো অনেকের এফিসিয়েন্সি আছে, যে অনেক সময় লিঙ্কগুলা, তারা পিয়ার রিলেশনশিপ ভালো, তারা কিন্তু এখানে মানে গভর্নমেন্ট মেশিনারির মাধ্যমে আপনি যদি ফরেন ইনভেস্টমেন্ট আনতে চান, তার চেয়ে কিন্তু যদি যাদের পিয়ার রিলেশনস ভালো এবং তাদের এফিসিয়েন্সি আছে, স্কিল আছে, তারা যদি এইরকম এটাকে একটা ভেঞ্চার হিসেবে নেয়, তাদের একটা ইনকামের সোর্স হলো। এক্ষেত্রে আমাদের বাইরে যে প্রবাসী নাগরিক, তাদের মধ্যে ধনবান ব্যক্তিও আছেন, তাদের যদি আকৃষ্ট করা যায়
এবং এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাচ্ছিলাম। আমি এই যে পিয়ার রিলেশনশিপ আছে, বাইরে অনেকে আছে হয়তো নিজের সে নেটওয়ার্ক হাই পার্সন না, কিন্তু তার লিঙ্কে যারা আছে তাদেরকে তারা মোটিভেট করে যদি আনতে পারে, ইটস নট এ ব্যাড আইডিয়া। কিন্তু এটা ওই যে এটাকে পপুলারাইজ করা এবং এটা লিঙ্কগুলো এস্টাবলিশ করা, এটার জন্য একটা 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 এফোর্ট দিতে হবে। একটা অভিযোগ আছে যে বাংলাদেশে এই যে পরিচালন ব্যয় অনেক বেশি। এবারে বাজেটেও আমরা দেখি যে তাই, উন্নয়ন হুম, বাজেটের হুম, উন্নয়ন বাজেট দ্বিগুণ। মানে অন্যান্য দেশের উদাহরণ কি, মানে সেখানেও কি এরকম দ্বিগুণ? না, উন্নয়ন দ্বিগুণ বলতে এখন এক সময় হয়তো আমাদের নেবারিং কান্ট্রি পরিচালনা ব্যয়গুলোতেও এটা বিগ ছিল, কিন্তু আপনি খেয়াল করেন আস্তে আস্তে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনস এন্ড অল দিসের ইম্প্যাক্টের কারণে কিন্তু দেয়ার ইজ এন অপরচুনিটি টু স্ল্যাশ ইস ডাউন টু এ সিগনিফিক্যান্ট লেভেল। এবং এই পরিচালনা ব্যয়ের মধ্যে আপনি যেমন আপনি দেখেন বাংলাদেশে এই যে আমাদের প্রশাসনিক কাঠামোতে এই যে রিঅর্গানাইজেশনস, প্রশাসনিক পুনর্বিন্যাস, এইটা সেই যে 30 বছর আগে এনাম কমিটির আপনি মনে আছে হয়তো পপুলারলি এনাম কমিটি বলে, এই যে রিঅর্গানাইজেশন হয়েছে, এই রিঅর্গানাইজেশন পরে আর কিন্তু 30 বছর না, তারও আগে। এটি তো এই যে 80-র দশকে, 80-র দশকে, হ্যাঁ, এরশাদ সাহেবের সময়। রাইট। এরপরে আপনি এই যে আমার আসলেই বর্তমানের মানে কোথায় অটোমেশন, কোথায় কি কাঠামো দরকার, কোথায় লোকবল দরকার, এর একটি কোথায় বেশি দরকার, কোথায় দরকার নেই, এইটার একটা প্রশাসনিক পুনর্বিন্যাস খুবই দরকার। এই পুনর্বিন্যাসটা অনেকদিন ধরে হয়নি। আমি মনে করি যে এটা খুবই ইমিডিয়েট এই প্রশাসনিক পুনর্বিন্যাস। আমি একটা এক্সাম্পল দিই, আমি ওই দিনে মনে হয় দিয়েছিলাম আপনার, যে সরকারের অনেক এরিয়াতে এখন অটোমেটেড এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, যদিও বা আমাদের আরও করার অনেক কিছু আছে, কিন্তু অনেক জায়গায় অলরেডি যা হয়েছে, যেমন আপনি G2P-তে আপনি এখন পেনশন দিচ্ছেন, এখন আর হিউম্যান ইন্টারফেস নাই, ফেসলেস অলমোস্ট। এই যে পেনশনার, আপনি জানেন কিনা জানি না, আমরা পেনশনারদের একটা অফিস করেছি যেটা ডিজিটালি মেনটেন হয়। পেনশনার ডাটাবেজে 9 লক্ষ 10 লক্ষ পেনশনারের ডিটেল দেওয়া আছে, এবং প্রতি মাসের প্রথম সপ্তাহে একটা ক্লিকের মাধ্যমে 10 লক্ষ পেনশনার কিন্তু তাদের চুজেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যায়। কিন্তু এই 10 লক্ষ পেনশনারকে সার্ভিস বা ডিসসার্ভিস, অনেক সময় ডিসসার্ভিস দিতে গিয়ে 10,000 সোনালী ব্যাংকের এমপ্লয়ি, এজি অফিসের এমপ্লয়ি, বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ি এনগেজ থাকতো। এই একটা অফিস করার কারণে কিন্তু ওই 10,000 লোকের কোনো দরকার নেই, কিন্তু আমাদের ওই পোস্ট রয়ে গেছে, ওই পজিশনও আছে, ওইখান থেকে রিটায়ার করছে, ওইখানে আবার রিক্রুটমেন্টও হচ্ছে। এই যে আমাদের 5 লক্ষ ভ্যাকেন্সি বলছে সরকারের, আসলে বিগ এমপ্লয়ার তো প্রাইভেট সেক্টর, সরকারের তো আপনি 10, 12 লাখ, 15 লাখ, তো এর মধ্যে 5 লক্ষ ভ্যাকেন্সি আছে। প্রয়োজন আছে কিনা, এখন প্রয়োজন আছে কিনা এটা আগে যাচাই করার ব্যাপার। এই যাচাইটা করলে এটা তো পরিচালনা ব্যয়ের একটা বিগ চাঙ্ক। আপনি তো দীর্ঘদিন প্রশাসনে ছিলেন এবং এই প্রশাসনের শীর্ষ পদে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যে বড় একটা সমস্যা বহন করে আসছে, সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত খাতের লোকসানি প্রতিষ্ঠান। এখনো পর্যন্ত লোকসানি প্রতিষ্ঠানের সংখ্যাই হয়তো 90 বা আরো বেশি হবে। দু একটা প্রতিষ্ঠান লাভবান করতেছে, লাভবান আছে, কিন্তু এমনকি ব্যাংক, তার এই প্রতিষ্ঠানগুলো কি এর দায়ভার কি আরো বহন করা উচিত, না এ ব্যাপারে কোনো সরকারের সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত? আমি আপনাকে বলি, এই সাহসী সিদ্ধান্তের ব্যাপারে আপনি অনেক রিকমেন্ডেশন আছে, এবং বারে বারে এটা রিকমেন্ড করা হয়েছে যে উই শিফটেড টু এ ক্যাপিটালিস্টিক ইকোনমি লং ব্যাক 91 থেকে স্পেশালি। এবং এগুলার অরিজিনেট করেছিল যে যখন আমরা প্ল্যান ইকোনমি থেকে আসছে, একটা নাম্বার 1, নাম্বার 2 হলে গিয়ে আমাদের যখন আমরা স্বাধীনতা পেলাম তখন অনেকেই এই যে পাকিস্তানি ওনারশিপের জিনিস আমাদের ঘাড়ে ন্যাশনালাইজ করতে হয়েছে, এবং তখন প্রাইভেট সেক্টর ওয়াজ নট ভাইব্রেন্ট। কিন্তু স্টেট ওন এন্টারপ্রাইজের মধ্যে এখন তাদের যেই সার্ভিস, এগুলো কোনো পাবলিক সার্ভিস না, এগুলো প্রফিট মেকিং সার্ভিস। এই স্টেট ওন এন্টারপ্রাইজগুলোর অনেক ক্ষেত্রে এখন প্রাইভেট সেক্টরও কিন্তু আছে।
যেমন আপনি টেলিকমে একসময় বিটিসিএল ছিল, একসময় বিটিটিভি ছিল, টেলিকম বোর্ড, কিন্তু তারপরে আস্তে আস্তে এটা এই যে আমাদের মোবাইল আসলো, এটা প্রাইভেট সেক্টরের মধ্যে গ্রামীণ ফোন আসলো, সব কিছু আসছে। এইভাবে কিন্তু আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজগুলা এখন এক নম্বর হলে গিয়ে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, ওনার সরকার, কিন্তু ওনারের রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা কিন্তু এখানে মোরাল হ্যাজার্ড আছে, কারণ সে তো ওনার না, সে তো গভর্নমেন্টের অফিসার। তো কাজেই তার মধ্যে এটা প্রফিটের মানে অবজেক্টিভের সাথে তার সার্ভিসকে সে অ্যালাইন করতে পারে না, সে তো চাকরি করে। তো এই কারণে 3 বছর পর সে অন্য জায়গায় যায়, 3 বছর না, 1 বছরের মধ্যেই চলে যাচ্ছে অনেক সময়। এবং অনেক সময় এমনও হচ্ছে সে প্লেসমেন্ট হচ্ছে, কিন্তু সে ওই বিজনেস সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। তো যার কারণে আমার ওভার দি ইয়ার্স আস্তে আস্তে লস করতে করতে এদের কিন্তু অনেক জায়গায় কিন্তু হিউজ প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো কিন্তু নন পারফর্মিং, অর্থাৎ এগুলা কোনো পারফর্ম করছে না, এগুলো আইডল পড়ে আছে, মানে উৎপাদনশীল খাতে ব্যয় হচ্ছে, হ্যাঁ, এবং উৎপাদনশীল ইউজ হচ্ছে না। অথচ এই ল্যান্ডেড প্রপার্টি অ্যান্ড অল দিস গুলা যদি প্রাইভেট সেক্টরকে ইদানিং কিছু জুট টুটে কিছু দেওয়া হচ্ছে লিজ বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, এইটা ইমিডিয়েটলি আমার মনে হয় এটা করা উচিত। কোনো কোনো ক্ষেত্রে এটা স্ট্রেট সেল করে দেওয়া উচিত, আর কোনো কোনো ক্ষেত্রে এটা প্রাইভেট সেক্টরের সাথে কোলাবোরেট করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এগুলাকে আবার প্রোডাক্টিভ এরিয়াতে নিয়ে আসা উচিত। অর্থাৎ গভর্নমেন্ট আস্তে আস্তে এটা থেকে ডিস্টেন্স করে ফেলা উচিত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, আপনি একটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রয়োজন আছে কি? আমার মনে হয় না, কারণ আমি মনে করি যে অলরেডি প্রাইভেট সেক্টরে অনেক ব্যাংক আছে। একটা রেগুলেটেড এনভায়রনমেন্টে যদি রেখে যে আমার যদি সরকারি ব্যাংক একটা, সেই সোনালী ব্যাংক যেহেতু সবচেয়ে বিগেস্ট ব্যাংক, তাকে রেখে অন্যান্যগুলো যদি ডাইভেস্ট করে দেওয়া হয়, এটা ডাইভেস্ট করে দিলে একটা জিনিস হবে যে এটা যদি কমার্শিয়াল বেসিসে যদি প্রাইভেট ওনারশিপের মাধ্যমে চালানো হয়, তাহলে দে উইল টেক দেয়ার ওন রেসপন্সিবিলিটি। আর মোর ওভার এগুলা ডাইভেস্ট করলে একটা বড় আর একটা বিগ চাঙ্ক, যে আমাদের বাজেটের ফাইন্যান্সিংয়ের যে বিগ প্রবলেম, কিন্তু ইন্ডিয়াও তাই করেছে যে অনেকগুলো এসওই এবং এই যে ব্যাংক, তারা ডাইভেস্ট করে যেই ফান্ডটা পাচ্ছে, এই ফান্ডটা কিন্তু বাজেট ফাইন্যান্সিংয়ে দিয়ে বাজেট সাইজ বড় করলেও এই ফাইন্যান্সিং আর বরোইং করে ফাইন্যান্সিং করতে হচ্ছে না, এটা আরেকটা সোর্স হিসেবে কাজ করছে। কিন্তু সরকার তো এই বাজেটে অন্তত তার না, এই বাজেটে পরিকল্পনা নেই। না, এই বাজেটে কোনো রিফ্লেকশন নেই, কিন্তু আমার মনে হয় এটা সামনে চিন্তা করে। তো সরকার চিন্তা করছে যে এই দেশীয় উৎস থেকে বা বিদেশি উৎস থেকে ঋণ কম নিয়ে যদি তারা শেয়ার বাজার থেকে টাকা সংগ্রহ করতে পারে, এটা শেয়ার বাজার থেকে সরকার, আসলে শেয়ার বাজার থেকে তো সরকার বাজার সংগ্রহ করতে পারবে না, মানে বরোইং করতে হবে, আইদার ট্রেজারি বিল বন্ডে করতে হবে। আর শেয়ার বাজার বলতে যেটা ওইটা হইতে পারে যে এসইউ গুলাকে যদি লিস্টেড করা যায়, সেটাই, হ্যাঁ, লিস্টেড যদি করা যায় তাহলে ওইখানে ওই কিছু শেয়ার বিক্রি করে দিয়ে ওইখান থেকে আমি যেটা বলছি ওইটাই ও ফাইন্যান্সিং আসবে। আচ্ছা, মূল্যস্ফীতির বিষয়ে একটা হচ্ছে যে মূল্যস্ফীতি যাতে সহনীয় থাকে, আর 60টি পণ্য, চাল ডাল ইত্যাদি সহ 60টি পণ্যের উপর কর কমানো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে একেবারে বাদ দেওয়া হয়েছে, এটি ভালো পদক্ষেপ। আবার অন্যদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে। তো এই দুটো মানে সামঞ্জস্য কিভাবে হবে? মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ালে বেসরকারি খাতেও বাড়বে, তখন স্বাভাবিকভাবে মূল্যস্ফীতি বাড়বে। এটা আসলে শাকের করাতের মতো, বুঝছেন? আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর কথা যে না মানে বাড়ানোর ব্যাপারটাকে যেভাবে দেখছেন বা সেভাবে দেখা হচ্ছে, আমি একটু ডিফারেন্টলি দেখি। আপনি দেখেন 2015 সালে অলরেডি 11 বছর, কিন্তু জেনারেলি কি একটা পে কমিশনটা আরেকটা পে কমিশন 5 ইয়ার্স, কিন্তু এখন এবং হয়েছেও আগে এভাবে হয়েছে অ্যারাউন্ড 5 to 6 years 7 years এর মধ্যে হয়েছে। এখন অলরেডি 10 বছর পার হয়ে গেছে, 11-12 বছর হয়ে যাচ্ছে। এবং ইন দ্য মিন টাইম 2015 সালে যে পে স্কেল দেওয়া হয়েছে, গত 10 বছর আপনি যদি অন এন এভারেজ 5% ইনফ্লেশনও ধরেন, কিন্তু তাদের ওইটা ওই যে মানি ভ্যালু কিন্তু 1/3 নেই এখন। তখন যেটা লোভনীয় ছিল, এখন লোভনীয় যেটা ছিল এটা এখন 1/3, 2/3 অলরেডি লস্ট। তো কাজেই তাদেরও একটা ত্রাহি অবস্থা। কাজেই এখানে আপনি রাইট সাইজিং
দি গভর্নমেন্ট, যেটা আমি একটু আগে বলেছিলাম, যে প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে আপনি এমপ্লয়মেন্টের এই যে ভ্যাকেন্সিগুলো ফিল আপ না করে আপনি যদি রাইট সাইজিং করেন, এক্সিস্টিংগুলোর মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট করেন, তাহলেই কিন্তু আপনার এই যে যেই স্পেসটা দরকার হচ্ছে আপনি দেওয়ার জন্য, ওইটা কিন্তু ওইখানে অ্যাকোমোডেট হয়ে যায়। যেমন অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এদিকেও বাড়ান, ওদিকে 5 লাখ আপনি নিচ্ছেন, ওইটাকে রিভ্যালুয়েট করা হচ্ছে না যে কোথায় দরকার নেই। আপনি পোস্ট আছে, পোস্টের এগেনস্টে যদি পোস্ট ফিল আপ করেন, অলসো অটোমেটেড হয়ে যাচ্ছে অনেক কিছু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে তো অনেক কিছুই এখন আস্তে অটোমেটেড এনভায়রনমেন্টে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কাজেই আপনি এটা কম্পেনসেট করে যাবে। তবে এটা ঠিক, সরকারের এই জায়গায় বাড়াতে গেলে কিন্তু ওইটার ইম্প্যাক্ট প্রাইভেট সেক্টরেও পড়বে, এবং এটা আসলে এটাই একটা মানে শাকের করাতের মতো অবস্থা, কিন্তু না আপনি না দিয়েও তো পারবেন না। বাজেটের ক্ষেত্রে একটা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসনের ঘাটতিটা বেশ আলোচিত এবং সবসময় এটা হয়ে থাকে। প্রথমত হচ্ছে যে বরাদ্দ করা হয় সেটি যথাযথভাবে ব্যবহার না হওয়া, এবং যাদের উদ্দেশ্যে ব্যবহার করা হয় তারা তারা তার থেকে যথাযথভাবে উপকৃত না হতে পারা, মানে এটাকে কিভাবে মোকাবেলা এটাকে করা আপনি যায়? মোকাবেলা করতে গেলে এটা আমি মনে করি এখানেও কিন্তু কাঠামোগত সংস্কার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি অলরেডি এটা প্রমাণিত সত্য যে আমরা বাজেট ইমপ্লিমেন্ট করা বোথ এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ সাইড, এক্সপেন্ডিচারের ক্ষেত্রে আমরা টার্গেট ফুলফিল করা, রেভিনিউর ক্ষেত্রেও টার্গেট ফুলফিল করা, এটা কিন্তু ফেল করছি আমরা ওভার দি ইয়ার্স, এভরি ইয়ার অলমোস্ট। এবং তার উপরে আবার আছে এক্সপেন্ডিচারটা কোয়ালিটি এক্সপেন্ডিচার হওয়া, কোয়ালিটি এক্সপেন্ডিচার, তার ভ্যালু ফর মানি পাওয়া, যাকে টার্গেট করে এই বাজেট এক্সপেন্ডিচার, ওই যে আমাদের পিপলসকে, জনগণকে, এই জনগণ তার ভ্যালু ফর মানি পাওয়া। কাজে ইমপ্লিমেন্টেশনের দক্ষতা এবং অ্যাট দ্য সেম টাইম এটা থেকে যা আমার ভ্যালু ফর মানি পাওয়ার কথা জনগণের, সেটা পাওয়ার ক্রাইসিস, এটা কিন্তু আমাদের অলরেডি প্রমাণিত, এবং এটা সব বছর ধরে হচ্ছে, বোধ আমরা এক্সপেন্ডিচার আর রেভিনিউর ক্ষেত্রে। কিন্তু আমরা এটার প্রতিকারে কি কার্যকর বা টেকসই কোনো পদক্ষেপ কি নিতে পারছি? এটা আমার মনে হয় যে এটার একটা পথ নকশা থাকা উচিত, যে কিভাবে কারণ একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারে এই এক্সপেন্ডিচার বাজেটকে বহন করবে, ওই স্ট্রাকচারটা অলরেডি স্যাচুরেটেড, কাজেই আপনি এখন যদি দেখা যাচ্ছে যে অলরেডি যেহেতু এটা ভার বহন করতে পারছে না, কাজে আপনি এটা আরেকটা লেভেলে নিতে হবে, অর্থাৎ আপনি কাঠামোকে আরেকটু সংস্কার করে আরেকটা লেভেলে নিতে হবে। তো এই কাঠামো সংস্কারের ক্ষেত্রে আপনাকে যদি চিন্তা করতে হয়, এটা আমি সবসময় বলি যে বাজেট আমি এই যে বানাচ্ছি, এই বাজেট কিন্তু সেই রিমোট, সেই কুড়িগ্রামে বা সে নাগেশ্বরী বা বান্দরবনের কোনো হিল ডিস্ট্রিক্টে, তার ওইখানে যে খরচ হবে এটাও ডিসাইড হচ্ছে কিন্তু সেন্টার থেকে, তার লোকাল রিকোয়ারমেন্টের সাথে। সেটা তো হওয়া উচিত না, সেটা হওয়া উচিত না, মানে চাহিদাটা ওখান থেকে আসতে হবে। এবং এটা একমাত্র সলিউশন যে আমাদের বিকেন্দ্রীকরণ, ডিভলিউশন, ডিসেন্ট্রালাইজেশন না, ডিভলিউশন আর ডিসেন্ট্রালাইজেশনের মধ্যে ডিফারেন্সটা আমি বা জেনারেলি এভাবেই করা হয় যে আপনি 3টা এফকে এক জায়গায় আনতে হবে। 3টে এফকে যদি এক জায়গায় না আনেন, তাহলে কিন্তু আপনি লোকাল ডিমান্ডের সাথে লিঙ্ক করে আপনার 3টা এফ, মানে একটু ব্যাখ্যা করেন। 3টা এফ এর মধ্যে একটা হলো গিয়ে ফাইন্যান্স কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যাবে গ্র্যান্ট হিসেবে, লোকাল গভর্নমেন্ট তার ফাইন্যান্স সে তার নিড অনুযায়ী ব্যবহার করবে ফাইন্যান্স। আরেকটা হলে গিয়ে তার ফাংশনটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিকটেট করবে না, পলিসি থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের, কিন্তু ফাংশনটা সে ডিসাইড করবে যে হুইচ ফাংশনে কত তার অ্যালোকেট করবে। তাহলে ফাইন্যান্স গেল, ফাংশন গেল। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে ফাংশনারিটাও তার আন্ডারে থাকতে হবে। ফাংশনারি সেন্ট্রাল গভর্নমেন্টের, ফাইন্যান্সার ফান্ড দিয়েছেন, ফাইন্যান্সার আপনার ফাংশন তার কাছে, এটাও কিন্তু ম্যাচ করবে না। ফাইন্যান্সও থাকতে হবে তার কাছে, ফাংশনও থাকতে হবে তার কাছে, এবং ফাংশনারিটাও লোকাল গভর্নমেন্টের ফাংশনারি হতে হবে। এই 3 এফকে এক জায়গায় নিলে তাহলে হবে কি আপনার এটা বটম আপ হবে, বাজেটও এফিশিয়েন্টলি, লোকাল স্টেক হোল্ডার সে দেখবে যে তার ডিমান্ড কি, এবং তার ডিমান্ড ফুলফিল না হলে সে অ্যাকাউন্টেবল করবে তার লোকাল গভর্নমেন্টকে, তার রিপ্রেজেন্টেটিভকে।
এইভাবে এইটাই একমাত্র কাঠামোগত সংস্কার যেটার মাধ্যমে আপনার এই বাজেট ইমপ্লিমেন্টেশনের দক্ষতাও যেমন বাড়ার পসিবিলিটি হবে, পারবে কিনা এটা ডিপেন্ড করবে অনেক কিছু পলিটিক্যাল উইলের উপরে, কিন্তু বাড়ার পসিবিলিটি ক্রিয়েট হবে। তার উপরে এটা লোকাল নিডের সাথে সম্পর্ক রাখবে। এখানে আপনাকে ইন্টারেস্টিং আরেকটা এডিশন দিই, লোকাল গভর্নমেন্টগুলা ফাইন্যান্স ফাংশন অ্যান্ড ফাংশনারি যদি সে নিজে পায় এবং সে যদি তার অটোনমি পায় তার ফাইন্যান্সের জন্য, সে তার লোকাল ডিমান্ড, শিক্ষা, স্বাস্থ্য, ইভেন সোশ্যাল ট্রান্সফার, ইভেন আপনার ইনফ্রাস্ট্রাকচার, ব্রিজ কোথায় লাগবে, কালভার্ট কোথায় লাগবে, এটা কিন্তু আমাদের এখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট মানে কি লোকাল গভর্নমেন্টের বাজেট থেকে ডিসাইড হচ্ছে এখান থেকে কোথায় ব্রিজ হবে। এবং ইভেন এমন হতে পারে যে ওই ব্রিজের লোকেশন আর তার রাস্তার সাথে কোনো না, এটা আমরা তো আমরা দেখতে পাচ্ছি, দেখে অভ্যস্ত। কাজে এইটাই একমাত্র অল্টারনেটিভ যে বাজেট এফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করা। যদি এটা করা হয় তাহলে আমার হিসাবে যে বাজেটের এক্সপেন্ডিচারও আপনার এই যে টার্গেট ফুলফিল না করা, ইভেন রেভিনিউর ক্ষেত্রেও ইনভলভ হতে পারে। এবং রেভিনিউর ক্ষেত্রে কিছু লোকাল রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ তারা আর্ন করবে, কিছু গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাবে। এবং এদেরকে সুপারভাইজ করার জন্য একটা কর্পোরেট বডি এট দি সেন্ট্রাল লেভেল থাকতে পারে মনিটরিংয়ের জন্য, পারফরমেন্স মনিটরিং অফ বিভিন্ন লোকাল গভর্নমেন্ট। এক সময় হয়েছিল লোকাল গভর্নমেন্ট কমিশন। তো এইটা একটা বড় উদ্যোগ হইতে পারে আপনার এই বাজেটকে এফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করা। আচ্ছা, বাজেট বরাদ্দ পরিচালনা অথবা বরাদ্দ ব্যয়ের ক্ষেত্রে সবসময় ক্ষমতাসীন দলের একটা প্রভাব থাকে, একটা শুধু প্রভাব বলা কম হবে, নিয়ন্ত্রণ থাকে। এবং তাদের তাদের সুবিধা, তাদের চাওয়া, তাদের তোষণ, মানে এসবগুলো গুরুত্ব পায়। এটা থেকে বেরিয়ে আসার উপায় কি? এটা থেকে বেরিয়ে আসার উপায়টা আমি যেটা আপনি বলেন, তাহলে এই যে যেটা আমি বললাম 3F যদি এক জায়গায় যায় তাহলে আপনি মানে ওই খবরদারিটা করতে পারবেন না, মানে ওই জায়গায় একটা আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে গভর্নেন্স ইস্যু এবং এটা পলিটিক্যাল উইলের সাথে সম্পর্ক। আপনি যেটা বললেন এটা সলিউশন পলিটিক্যাল উইলের সাথে সম্পর্ক, পলিটিক্যাল উইলই এটা ক্লিয়ার মানে করে। ওই যে স্থানীয় ইউনিট, স্থানীয় সরকারের যে স্থানীয় ইউনিট আর রাজনৈতিক দলের সম্পর্ক, মানে এরকম কি বলে, একে অপরের পরিপূরক হিসাবে যে কাজ করে এখন। অর্থাৎ ক্ষমতাসীন দল যেভাবে বলে সেভাবেই স্থানীয় ইউনিটটা কাজ করে, সেভাবে হতে পারবে না। স্থানীয় ইউনিট নিজের সব দলকে নিয়েই কাজ করতে হবে। এবং এটা অলরেডি কিন্তু আপনি উপজেলা পরিষদ, জেলা পরিষদের আইনগুলোতে এবার যে ইলেকশনের কথা বলা হচ্ছে এবং অলরেডি আইনটা এভাবেই করা আছে, মানে ক্যান্ডিডেটচারটা নন পলিটিক্যাল, মানে কোনো মার্কা থাকবে না, এটা বলা হচ্ছে না। তো মার্কা থাকবে না, তো এইটাই ইন্ডিকেট করে যে আপনি সেপারেট করতে চাচ্ছেন। মার্কা তো 15 আগে ছিল না, 15 সালেই মার্কা আসছে, কিন্তু এখন আবার মানে এই গভর্নমেন্ট কিন্তু গুড সেন্স প্রিভেল করছে। হ্যাঁ, সেটা একটা সদিচ্ছার প্রতি। কাজে এই সদিচ্ছার মানে সদিচ্ছাটা স্টার্ট হচ্ছে মার্কা না রাখা, কিন্তু এটাকে আবার ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে এনভায়রনমেন্ট, কনজেনিয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, এটাকেও কিন্তু পলিটিক্যাল উইল থেকে। কিন্তু আপনি মার্কা না রাখাটাকে বলছেন যে সরকারের একটা সদিচ্ছা, আমরাও স্বীকার করি, কিন্তু এর বিপরীতে যে আরেকটি উদাহরণ, সেটা হচ্ছে যে জাতীয় সংসদে 50 জন নারী সংসদ সদস্য, সেখানে সরকার সিদ্ধান্ত নিল তার সরকারি দলের যেসব নারী সংসদ সদস্য যেসব এলাকায় তারা বিরোধী দলীয় সংসদ সদস্যের এলাকায় কাজ করবেন, এমনকি যে জিও লেটারও দিতে পারবেন। মানে এখানেই তো হচ্ছে, এটা আমি বুঝলাম। এটা আমি আগে আবার বলি, আপনি যদি এই যে মার্কা ছাড়া যে লোকাল গভর্নমেন্টের ইলেকশন হবে, এটা একটা সরকারের একটা সদিচ্ছার বহিঃপ্রকাশ। এইটা যদি সরকার আলটিমেটলি এটাকে যদি আরেকটু স্ট্রেনথেন করে, ডিপেন্ড করে, কাজেই এই যে এখন আবার এই যে আব্দুল যে মানে সেটা কাজ করবে না বা প্রয়োজন হবে না, এবং এটা কিন্তু আসলে মানে হচ্ছে কি জানেন আপনি, এটা লাইক এ কোরিলেশন। আপনি যদি এটাকে আগায় নেন তাহলে ওইটা আপনি ইভেন দিলেও কাজ করবে না, কারণ এটা ফাংশনালি এটা ডিফারেন্ট। কাজেই আলটিমেটলি মানে কাঠামোগত পরিবর্তনটা জরুরি, কাঠামোগত পরিবর্তনটা খুবই জরুরি। এবং এটা কিন্তু এই পতন অংশ আপনি বাজেটে আপনি দেখবেন, বাজেটে অনেক ভালো ভালো আছে
এবং এইবারের বাজেটে কিন্তু আমি দেখলাম যে গুড ইনটেনশনের কোনো কমতি নেই, সব দিক মিলে মানে একটা পজিটিভ আউটলুক আছে। কিন্তু এইটাকে ধারণ করার জন্য যে কাঠামো দরকার, এই কাঠামো এই ওল্ড কাঠামো, এই কাঠামো কিন্তু মানে এটা এখন বিয়ার কাজ করতে করছে পারবে না, না, কাজ কাজ করবে না। করছে না। কাজে এই এখন আমাদের সদিচ্ছাটা আনতে হবে, এই কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। আচ্ছা, এখন আপনাকে আমরা শেষের দিকে আসছি। জি, আপনার শেষ প্রশ্নটা করতে চাই যে আপনি অনেকগুলো বাজেটের সাথে জড়িত যুক্ত ছিলাম, হ্যাঁ। যুক্ত জি, জি। ছিলেন। অর্থ আমি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে অনেকদিন ধরে অনেকদিন ধরে আছেন। 10 বছর আম ছিলাম। এবং বাজেট সংসদে পেশ হলেও এখনই তো এটা চূড়ান্ত চূড়ান্ত হয়নি। হয়নি। সংশোধন সংযোজন রাইট, বিয়োজনের উপায় আছে। এটা ভোটিং হবে। সংযোজন বিয়োজনের হ্যাঁ। সুযোগ আছে। ভোটিং ছাড়াও আ আমাদের এখানে ভোটের মাধ্যমে তো অনেক অন্যায্য সিদ্ধান্তও নেওয়া হয়। আমি ভোটিংয়ের বাইরে বলছি, আপনি একজন অভিজ্ঞ যে বাজেট বিষয়ে অভিজ্ঞ জি, জি। সরকারি কর্মকর্তা হিসেবে আপনার এই বাজেট সম্পর্কে আপত্তি ও পরামর্শের কথা যদি বলেন, আমি যে এটি যদি সরকার আ না রাখতো ভালো হতো, বা এটা যোগ করলে ভালো হয়। এরকম যদি কোনো বিষয় থাকে। আমি কারণ ৩০ জুন পর্যন্ত সময় আছে। জি, জি। আমরা আশা করতে চাই আপনার সুপরামর্শ সরকারি ওকে। নীতি নির্ধারকরা প্রথম কথা হলো গিয়ে আপনি মানে গুড ইনটেনশনস, এই যে যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বললেন, এই অর্থমন্ত্রী যে বললেন যে এটা মানে আমাদের এই সময়ে উনি অনেস্ট কনফেশন লাইক যে এটা আমার রিকভারির ইয়ার। এরপরে উনি আবার 2-3 বছরে বলছেন রেস্টোরেশন হবে, রিকভারি মানে স্টেবিলাইজেশন। কাজে ইন দ্যাট কনটেক্সট, রিকভারি কনটেক্সটে কিন্তু মানে উনি আসলে ইকোনমিতে তো আমরা এমনি অলরেডি একটা ভঙ্গুর ইকোনমি ওনারা টেক ওভার করেছে। কাজেই ওনাদের আসলে এই ইকোনমিকে মানে ইন ওয়ান গো উনি সাইজে আনতে পারবে না। কাজে ইন দ্যাট কনটেক্সট গুড ইন্টেনশনস, যে আমি ট্যাক্স মেজারগুলো নিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর দিয়েছে, এনভায়রনমেন্টের উপর জোর দিয়েছে, এই যে ইভি, তারপরে আপনার এই যে সেমিকন্ডাক্টর ইয়ের উপরে, তারপরে আপনার মোটামুটি যে সমস্ত ইকোনমির জন্য যেটা ভালো এগুলো করেছে। তো আমি এমফেসিস করব, নজর দিতে হবে যে এই বাজেট বাস্তবায়নের জন্য আমাদের বর্তমানে যে প্রশাসনিক স্ট্রাকচার আছে লোকাল গভর্নমেন্ট সহ নিয়ে, এই স্ট্রাকচারকে মানে এর সাথে অ্যালাইন করতে হবে। মানে স্ট্রাকচার বলতে এই বাজেট বাস্তবায়নের জন্য স্ট্রাকচারকে রিঅ্যালাইনমেন্ট করতে হবে, এবং এইটাই আমার মনে হয় নবায়ন করতে হবে। হ্যাঁ, নবায়ন করতে হবে। এবং এটা আরেকটু হলে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে গভর্নেন্স ইমপ্রুভমেন্টের জন্য কিছু কিছু আইনি কাঠামো পরিবর্তনের এই সমস্ত বিষয়গুলা, যেমন ট্যাক্সের ক্ষেত্র, তারপরে আচ্ছা, রাজস্বের বিষয়টাই আসি যে রাজস্ব তো অন্তর্বর্তী সরকারের সময় বেশ আন্দোলন হলো, সরকার সিদ্ধান্ত নিল যে এটি দুইটি আলাদা হবে, পলিসি নীতি এবং আদায়। কিন্তু সেটা কি হলো? না, সেটা হয়নি। কিন্তু এটা আবার এটা নিয়েও একটু আছে, যেটা আমি ব্যক্তিগতভাবেও মনে করি এটা আবার একটু নতুন করে ওই সময় যে খুব হারিডলি এই যে পলিসি আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন করা, এটা আসলে কাঠামোর মানে আইনি কাঠামোর মধ্যেই কিছুটা গলদ ছিল। গলদ ছিল। তো কাজে এটা রিভিজিট করা উচিত। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পলিসি ইউনিটটাতে একটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপের একটা মিক্সচার করে আইনটা করা উচিত। আর ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এনবিআরকে ডিসব্যান্ড না করে, আগের আইনে কিন্তু এনবিআরকে ডিসব্যান্ড করে ফেলা হয়েছে, এনবিআরকে বোর্ড হিসেবে রেখে দিয়েই বোর্ডকে এম্পাওয়ার করা, নট চেয়ারম্যানকে। এইটা এভাবে করা উচিত। আমার মনে হয় এটা ইনিশিয়েটিভ ইমিডিয়েটলি নেওয়া উচিত। ওইটাও কিন্তু ওই প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ। আমি কিন্তু আগেই বলেছি, আপনি প্রশাসনিক পুনর্বিন্যাস সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে বিক্রি করতে হবে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের ভিসিভিস লোকাল গভর্নমেন্টের মধ্যে করতে হবে, এবং এখানে ফাইন্যান্স ফাংশনারি এই তিনটাকে কালেকটিভলি নিয়ে আপনি প্রত্যেক জায়গায় দিতে হবে ইন এন অ্যাকাউন্টেবল এনভায়রনমেন্ট, এবং যাতে এটা তার রেসপন্সিবিলিটিও যেমন তাকে এম্পাওয়ার করা হবে, আবার তাকে দায়বদ্ধতাও, যেমন পার্লামেন্টারি অ্যাকাউন্টস কমিটি, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো ভাইব্রেন্ট করতে হবে। এখানে পজিশন অ্যান্ড অপোজিশনের মেম্বাররা খুব ভাইব্রেন্টলি কাজ করবে, ওখানে নিউট্রালি কাজ করবে, এবং ওনারা অ্যাকাউন্টেবল করবে এক্সিকিউটিভকে। এবং একটা জিনিস আরেকটা লাস্ট বলে আমি শেষ করব, পার্লামেন্ট এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করবে। এই অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু কালেকটিভ অ্যাকাউন্টেবিলিটি। এটা ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি যদি এক্সিকিউটিভের মধ্যে, পার্লামেন্টের মেম্বারদের মধ্যে এটা প্রত্যেক লেভেলে হয়, তাহলে এটা একটা কেওটিক সিচুয়েশন হয়, এবং এটা তার গভর্নেন্সে একটা সিগন্যাল রং যায়।
এই জন্য আমার মনে হয় এখন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিগুলো যদি হয়ে যায়, তাহলে ইন্ডিভিজুয়াল লেভেলে পার্লামেন্টের মেম্বাররা এক্সিকিউটিভের এখানে কাজের সুপারভিশন না করে কালেকটিভ কর্পোরেট লেভেলে একটা কমিটি, মানে স্ট্যান্ডিং কমিটি আছে, সিলেক্ট কমিটি আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে, তাদের মাধ্যমে যদি এক জবাবদিহিতা স্টাবলিশ করা হয়, তাহলে এটা কিন্তু গভর্নেন্সটা সুশীল গভর্নেন্স হবে আর কি, অর্থাৎ গভর্নেন্সটা মানে ট্রান্সপারেন্ট এবং আন্ডারস্ট্যান্ডেবল হবে। 2009 সালের পার্লামেন্টে প্রথম অধিবেশনেই কিন্তু এই সংসদীয় মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলো এবং হয়ে এটা গেছিল। এটা হওয়ার কথা। এবারে কিন্তু প্রথম অধিবেশনে হয়নি, দ্বিতীয় অধিবেশনে হবে কিনা, কারণ বাজেট সামনে। সুতরাং এটা 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 আমি এটা বলি, বুঝছি আমি এটা এক সময় কিন্তু এটা প্রথম অধিবেশনে হতো, কিন্তু পরবর্তী পর্যায়ে আপনি জানেন আমাদের এই যে গভর্নেন্সের যে ইস্যুগুলো ছিল প্রবলেমের কারণে এটা আস্তে আস্তে ডিলেড হয়ে গেছে। তো এটা দ্য আর্লি দি বেটার, আমার উত্তর হবে দ্য আর্লি দি বেটার। কারণ আপনি আগেই বলেছি, এটা চেক অ্যান্ড ব্যালেন্সটা ক্রিয়েট হয় পার্লামেন্টারি অ্যাকাউন্টেবিলিটি, এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার জন্য পার্লামেন্ট যে অ্যাকাউন্টেবল করে এক্সিকিউটিভকে থ্রু স্ট্যান্ডিং কমিটি, এটাই হলে গিয়ে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। নট জেট স্ট্যান্ডিং কমিটি থাকলো না, ইন্ডিভিজুয়াল এমপিদের এক্সিকিউটিভের সব অ্যাকাউন্টেবিলিটি করবে বিভিন্ন জায়গায় কনস্টিটিউয়েন্সিতে, এটা কিন্তু আলটিমেটলি রেজাল্টস কিন্তু কাজে দেয় না। কাজে দেয় না, এবং আলটিমেটলি এটা একটা কেওটিক সিচুয়েশন ক্রিয়েট হয়। কাজে আমি আশা করব যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো মনে হয় ওনারা করবেন, নিশ্চয়ই ওনারা চিন্তা করছেন। অপোজিশন দুই গ্রুপ থেকেই তো আমাদের মেম্বারশিপ লাগবে, তো সব দিক মিলে আমার মনে হয় এটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। থ্যাংক ইউ। আমরাও আশা করি যে সরকার দ্রুত, মানে সুশাসন প্রতিষ্ঠার জন্যে যে বাজেটটা ঘোষণা করা হয়েছে তার সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্যে এই কমিটিগুলো করবে, এবং কাঠামোগত পরিবর্তনের যে পরামর্শ দিয়েছেন জি। সেটি সে ব্যাপারে সরকার নজর দিবে। মোহাম্মদ মুসলিম চৌধুরী, আপনাকে চর্চায় সময় দেওয়ার জন্য ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ সোহেব ভাই, আপনি আমাকে ইনভাইট করেছেন। আমি আসলে টক শোতে অভ্যস্ত না। এতক্ষণ আমরা কথা বললাম সাবেক অর্থ সচিব এবং সাবেক অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীর সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।